আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আবারও চলে আসলাম এই ক্রোয়েশিয়ার সার্বিক পরিস্থিতির বিষয় নিয়ে আলোচনা করব। আমাকে অনেকেই জানিয়েছেন ভাই ক্রোয়েশিয়ার পারমিট হচ্ছে না বা ক্রোয়েশিয়াতে ফ্যামিলি নিয়ে যাওয়া যাচ্ছে না এবং ক্রোয়েশিয়ার ভবিষ্যৎ অন্ধকার এবং ক্রোয়েশিয়ার চলিত বছর কী পরিস্থিতি পরিবর্তন হতে যাচ্ছে সে বিষয় নিয়ে আলোচনা করব। সো মিস্টার আজিজ 365 ব্লকে আপনাদের স্বাগতম। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবেন। সো আর দেরি না করে আমি মূল বিষয়ে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল বলবো সিজনাল ভিসা। অনেকে বলেছেন সিজনাল ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, বাট এটা হচ্ছে এই ক্রোয়েশিয়ার আশেপাশের দেশগুলোর জন্য সিজনাল ভিসা আর এশিয়া মহাদেশের জন্য এটা সিজনাল ভিসা না, এশিয়া মহাদেশের জন্য হচ্ছে লং টাইম ভিসা। সো সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে বলবো সিজনাল ভিসা হচ্ছে যদি আপনার এই ক্রোয়েশিয়ার আশেপাশে যে দেশগুলো আছে সার্বিয়া, বুলগেরিয়া বা অন্য অন্য দেশগুলো আছে সেগুলো থেকে যারা ক্রোয়েশিয়াতে আসবে, আসার পর কাজ করবে, করার পর আবার চলে যাবে, এটাকে বলে সিজনাল ভিসা। এটা শর্ট টাইম ভিসা। আর এশিয়া মহাদেশের ভিতরে যে ক্রোয়েশিয়ারা যে নিয়ম চালু করতেছে এই চলিত বছর, সেটা হচ্ছে এশিয়া মহাদেশে যারা আছে তাদের জন্য সিজনাল ভিসা বন্ধ, তাদের জন্য লং টাইম ভিসা। তারা ক্রোয়েশিয়াতে আসবে, লং টাইম কাজ করবে, সেটেল হবে, তাদের জন্য এই ভিসা চালু হচ্ছে এবং এটি দ্রুত এই ভিসাটা পাবেন। আর ক্রোয়েশিয়া আপনার এই সেনজেনের সাথে তাল মিলিয়ে চলার জন্য এই নিয়মটা তারা এখন এই চলিত বছর চালু করবে, কারণ তারা এই সিজনাল ভিসা অন্যান্য দেশে এশিয়া মহাদেশের জন্য বন্ধ করার কারণ হচ্ছে কারণ এই সেনজেনগুলো যে দেশগুলোর নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এই সেনজেনের সাথে তাল মিলিয়ে চলার জন্য এটা তারা চালু করতেছে এই 2025 সালের থেকে। এটা খুব শীঘ্রই চালু হয়ে যাবে। এখন আমি যেটা বলবো আপনাদেরকে, অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাই আমরা অনেক দিন হয়ে গেল পারমিটের জন্য জমা দিয়েছি কিন্তু পারমিট আসে নাই। সেক্ষেত্রে আমি বলবো ক্রোয়েশিয়াতে যে পারমিট আসে সেটা নির্ভর করে আপনি যেদিন থেকে আবেদন করেছেন সেদিন থেকে শুরু করে এবং থানা থেকে যে স্লিপটা দিবে সেটার উপর নির্ভর করে 6 মাসের ভিতরে যদি আপনার পারমিটটা আসে না তাহলে আপনি নতুন করে আবার পারমিটের জন্য আবেদন করতে হবে এবং আপনার এজেন্সি আপনাকে বলবে থানার স্লিপ এসে গেছে এবং পেপার আসে নাই, কিন্তু আসলে তারা সঠিক তথ্য দেয় না, তারা ভুল ইনফরমেশন দিয়ে থাকে। আসলে যদি আপনার পারমিট আসে না, 6 মাস অব্যাহত হয়ে যায়, তাহলে মনে করবেন আপনার পারমিটটা ক্যান্সেল হয়ে গেছে। সো আপনি আবার নতুন করে এই পারমিটের জন্য আবেদন করবেন। 3 নম্বরে যেটা আমি বলবো, যারা গত বছর পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন তারা এই বছর অবশ্যই পারমিট পেয়ে যাবেন এবং এই বছর এই ক্রোয়েশিয়ার নতুন যে নিয়ম পরিবর্তন হতে যাচ্ছে সেক্ষেত্রে অনেক পারমিট বের হবে এবং যদি কোনো এজেন্সি বা এই কারোর মাধ্যমে যদি আপনারা অ্যাপ্লাই করেন, তারা যদি একটা কোম্পানিতে 10টা পারমিটের জন্য অ্যাপ্লাই করে তাহলে সেখান থেকে 6টা বা 7টা পারমিট বের হবে। আর পরবর্তীতে যে 2টা থেকে 3টা 4টা পারমিট রয়ে যাবে সেটা বের হতে আপনার অনেক সময় লাগবে, কারণ ডকুমেন্টস যদি সঠিক হয় না, ডকুমেন্টে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে তাহলে সেই পারমিটগুলো বের হতে একটু সময় লাগবে। এখন ক্রোয়েশিয়াতে কনস্ট্রাকশনের কাজের চেয়ে ফুড ডেলিভারির কাজের ভিসার রেশিও অনেক ভালো। সো আপনারা যারা এখন পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন তারা ফুড ডেলিভারিতে এই পারমিটটা বের করার চেষ্টা করবেন। এজেন্সিকে বলবেন যে আপনাদেরকে ফুড ডেলিভারির কাজের ভিসাটা পারমিটের জন্য অ্যাপ্লাই করার জন্য। সো আপনারা ফুড ডেলিভারিতে যদি কাজে আসেন তাহলে এটার কাজটা অনেক ইজি আছে, অনেক কষ্টকর নয়, কিন্তু কনস্ট্রাকশনের কাজটা অনেক কষ্টকর। সেক্ষেত্রে আপনারা ফুড ডেলিভারিতে ভিসা পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন। এখন যেটা আমি বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওতে আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন এবং আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ যদি স্কিপ করে যান তাহলে অনেক কিছু অজানা হয়ে যাবে। এখন বলবো ভিসা রিজেক্টের কারণ। আপনি সব ডকুমেন্টস এমবেসিতে জমা দিয়েছেন এবং এমবেসি এই ডকুমেন্টসগুলো ইনভেস্টিগেশন করবে, করার পর আপনার কোম্পানিতে কল দিবে। কল দেওয়ার পর যদি আপনার কোম্পানি বলে ওর লুক লাগবে না, তাহলে আপনার যতই আপনি সঠিক ডকুমেন্টস দিয়ে থাকেন না কেন আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। এবং যদি আপনার কোম্পানি বলে যে আমার লুক লাগবে, তাহলে এই ডকুমেন্টস ওইটা কোনো ম্যাটার করে না, আপনার ভিসা হবে এবং কেউ এই ভিসাটা আটকাতে পারবে না। তাই আপনার এজেন্সি এটা আপনাদেরকে উল্লেখ করবে না, কারণ তারা থার্ড পার্টির কাছ থেকে
কাছ থেকে ভিসাটা পারমিটটা বের করে থাকে। যদি ওরা সঠিক তথ্য আপনাদেরকে দিয়ে দেয় তাহলে ওরা আপনার ভিসাটা করাতে পারবে না এবং কি আপনাকে ধরে রাখতে পারবে না। সেক্ষেত্রে এসব এজেন্সি থেকে আপনারা দূরে থাকেন। এখন যেটা আমি বলবো, এটা ফার্স্ট অফ অল বলেছি যে ফ্যামিলি আনা যায় না বা ভবিষ্যৎ অন্ধকার অনেকে আমাকে বলেছিলেন, সে বিষয়ে বলা যাক। আপনি যদি কুরিশিয়াতে আসেন, আসার পর 3 মাস বা 6 মাস এই একই কোম্পানিতে কাজ করবেন, করার পর কোম্পানির সাথে ভালো কমিউনিকেশন করবেন, কারণ আপনার ফ্যামিলি আনতে এটা খুব সহজ হয়ে যাবে। যদি আপনি এই যখন 6 মাস হবে আপনি অনেক নিয়মকানুন জানেন না, যদি আপনি কোম্পানির সাথে কমিউনিকেশন ভালো রাখেন, যদি একই কোম্পানিতে থাকেন, তাহলে ওই কোম্পানি আপনাকে ফ্যামিলি আনার জন্য আবেদন করে দিবে এবং পরবর্তীতে এই এক স্টেপ থেকে আর স্টেপ যাওয়ার পর আপনি একসময় পার্মানেন্ট রেসিডেন্সিপ কার্ড পেয়ে যাবেন এবং পাসপোর্ট পেয়ে যাবেন কুরিশিয়াতে। এখন বলবো, অনেকেই বলেছেন ভবিষ্যৎ অন্ধকার। ভাই, ভবিষ্যৎ অন্ধকার বলতে কি বুঝেন? আপনি যখন বাংলাদেশে ছিলেন, বাংলাদেশে আপনার ছিলেন, আপনি খেয়েছেন, ঘুরেছেন এবং কি কাজ করেন নাই বা এইসব ভাবে চলেছেন, কিন্তু কুরিশিয়াতে আসার পর যখন আপনি কাজ করবেন, কাজ করার পর আপনার ভালো লাগবে না, বলছে মনে মনে চিন্তা করবেন আমি বাংলাদেশে ছিলাম, অনেক ভালো ছিলাম, কিন্তু এখানে আসার পর কাজে করতেছি ভালো লাগতেছে না, তো আমার ভবিষ্যৎ অন্ধকার। এখানে নিয়মকানুন অন্যরকম। ভাই, ইউরোপের সেনজেন দেশগুলোতে নিয়ম অনেক কঠিন, বাট আপনার এই এক স্টেপ থেকে অন্য স্টেপে যেতে অনেকটা সময় লাগবে এবং যেতে যেতে আপনার অনেক দিন পর আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো, আপনারা যদি কুরিয়ার আসেন, আসার পর একই কোম্পানিতে কাজ করবেন, যদি কাজ করেন অন্য কোম্পানিতে যাওয়ার অপশন আছে এবং আপনারা এই অন্য কোম্পানিতে যাবেন, কাজ করবেন, কোম্পানির সাথে কমিউনিকেশনটা ভালো রাখার পর যখন আপনারা টিআরসি কার্ড পাবেন, টিআরসি কার্ড পাওয়ার এখন টিআরসি কার্ড 2025 সালেতে হবে 3 বছরের। তো টিআরসি কার্ড 3 বছর পাওয়ার পর যখন আপনি থাকবেন, থাকার পর আরও 2 বছর থাকার পর আপনি 5 বছর পরে পার্মানেন্ট রেসিডেন্সিপ কার্ড পেয়ে যাবেন। সো 10 বছর হলে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে কীভাবে আপনি বুঝলেন ভবিষ্যৎ অন্ধকার? যদি আপনি অন্য দেশে যান, স্পেন যান, ইটালি যান, ফ্রান্স যান, সেম, কিন্তু ফ্রান্সের এখন আপনার নিয়মটা অনেক কঠিন, ফ্রান্সে ইলিগেল হওয়া অনেক কঠিন। বাট যে কেউ দেশে যান না কেন, আপনার এই ভবিষ্যৎ যদি আপনি অন্ধকার বলেন, তা আপনার সঙ্গে সব দেশেই আপনার ভবিষ্যৎটা অন্ধকার থাকবে। সো আপনি স্ট্রাগল করতে হবে এবং কি আপনার যে দেশে যাবেন সেই দেশের নিয়ম কানুন মেনে চলে আপনাকে এই সামনের দিকে এগোতে হবে। তাহলে আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে এবং কি আপনার ফ্যামিলি নিয়ে সারা জীবন সেটেল হয়ে এই দেশে থাকতে পারবেন এবং কি আপনার পরবর্তীতে যারা দেশে আছে তাদেরকেই দেবে। আপনি যখন নিয়মকানুন জানবেন, এক দেশে আসলেন, 1 বছর 2 বছর যাবেন, 3 বছর যাবেন, তখন গিয়ে আপনি বুঝতে পারবেন এই দেশের পরিস্থিতিটা, এই দেশকে আপনার ভালো লাগবে। যদি আসার পর 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে কোনো না আমার দেশটা ভালো লাগে না, ভবিষ্যৎ অন্ধকার, তাহলে তো আপনার অন্ধকারই লাগবে। আমরা এসেছি, আমরা এই ফার্স্ট টাইম এইরকম লেগেছিল, কিন্তু এখন আমরা সব কিছু মেনে নিয়েছি এবং কি আমাদের ভালোও লাগে। আমার সাথে একটু সময় থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার নেক্সট ভিডিও পেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন কোনো কিছু জানার থাকলে। ইনশাআল্লাহ আমার সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো লাস্টে আমি একটা কথা বলে যাই, আমি আসলে অনেকে আমাকে বলেছেন ভাই আপনি আমার কাজটা করে দেন ইউরোপের। আসলে আমি কোনো এজেন্সি না বা কোনো এজেন্সির সাথে সম্পৃক্ত না। সো ইনশাআল্লাহ আমি চেষ্টা করি সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য বিভিন্ন দেশের, যাতে আমাদের দেশের ভাইদেরকে যে এজেন্সিগুলা ঠকাতে না পারে সেই জন্য। আর অনেক এজেন্সি আমাদের ভিডিওতে অনেক খারাপ কমেন্ট করে যে ওদের বিরুদ্ধে আমরা কথা বলার জন্য। সো আপনারা আমার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে রাখবেন, অনেকে আপনার বন্ধু বান্ধবদের দিয়ে রাখবেন, আর ভুয়া এজেন্সি থেকে আপনারা সতর্ক থাকবেন। আমার এইটাই আছে আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম। সো নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।